স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জাপ্তি প্রথা নিয়ে বা জাপ্তি সিস্টেম নিয়ে। ঠিক আছে, তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা SKBU বা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 7-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো জাপ্তি প্রথা, এক্ষেত্রে বলা যায় যে আকবরের আমলে, ঠিক আছে, রাজস্ব ব্যবস্থায় ভূমি রাজস্বই ছিল আয়ের অন্যতম প্রধান উৎস। কেবলমাত্র আকবরই নাই, তার পাশাপাশি বলা যায় যে সম্পূর্ণ মধ্যযুগে সম্রাটের আয়ের প্রধান উৎস কি ছিল? ভূমি রাজস্ব। ঠিক আছে, এই ভূমি রাজস্ব থেকে কিন্তু সম্রাট বা বলা যায় যে সরকারের যে ভান্ডার, কোষা ভান্ডার, তা কিন্তু ভরাট হতো। ঠিক আছে, তো ভূমি রাজস্বই ছিল সম্রাটের আয়ের বলা যায় যে প্রধান উৎস। ঠিক আছে, তো এক্ষেত্রে বলা হয়েছে যে এই আমলে 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন ছিল। আকবরের সময়কালে 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলন ছিল। এই 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা কি কি? প্রথমতম হলো যে জাপ্তি, এছাড়া রয়েছে গলা বক্স, আর এছাড়াও কি রয়েছে? নাসক। তো এই 3 ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা আকবরের সময়কালে কিন্তু প্রচলিত ছিল, কিন্তু তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো হচ্ছে যে এই জাপ্তি প্রথা। ঠিক আছে, জাপ্তি রাজস্ব ব্যবস্থা বা বলা যায় যে জাপ্তি সিস্টেম ছিল অন্যতম প্রধান গুরুত্বপূর্ণ রাজস্ব ব্যবস্থা। তো এক্ষেত্রে বলা হয়েছে কিন্তু জাপ্তি প্রথা আকবরের আমলে 1579 খ্রিস্টাব্দে চালু হয় এবং আকবরের রাজস্ব বিভাগীয় মন্ত্রী এই জাপ্তি প্রথার উদ্ভাবন। তো আকবরের যে মন্ত্রী ছিল টোডরমল, ঠিক আছে, তো টোডরমল আকবরকে ভূমি রাজস্ব ব্যবস্থা কেমন হওয়া উচিত সেই ক্ষেত্রে তিনি কিন্তু আকবরকে পরামর্শ দিয়েছিলেন, এবং সেই টোডরমল তার যে এক অন্যতম মন্ত্রী, ঠিক আছে, রাজস্ব বিভাগীয় মন্ত্রী টোডরমলের পরামর্শে আকবর এই ব্যবস্থা, এই যে ভূমি রাজস্ব ব্যবস্থা বা জাপ্তি প্রথা তিনি কিন্তু প্রবর্তন করেছিলেন। আবার বলা যায় যে টোডরমল এই ক্ষেত্রে কিন্তু শেরশাহের সময়কালে যে রাজস্ব ব্যবস্থা প্রচলন ছিল শেরশাহকে তিনি কিন্তু অনুসরণ করেছিলেন। সুতরাং এই ক্ষেত্রে বলা যায় যে যেহেতু তিনি টোডরমলের পরামর্শে এই রাজস্ব ব্যবস্থার প্রচলন করেছিলেন, তার জন্য এই যে রাজস্ব ব্যবস্থা, এই রাজস্ব ব্যবস্থাকে আবার টোডরমলের জাপ্তি সিস্টেমও বলা হয়। ঠিক আছে, বা টোডরমলের জাপ্তি ব্যবস্থাও বলা হয়। এবং এক্ষেত্রে বলা যায় যে আকবরের এই যে রাজস্ব ব্যবস্থা, এই রাজস্ব ব্যবস্থা কিন্তু শেরশাহের রাজস্ব ব্যবস্থা দ্বারা অনুপ্রাণিত। ঠিক আছে, সুতরাং এক্ষেত্রে বলা যায় যে আকবরের যে রাজস্ব ব্যবস্থা তার যে পথ প্রদর্শক ছিল শেরশাহ। ঠিক আছে, তো এই যে জাপ্তি ব্যবস্থা, এই জাপ্তি ব্যবস্থা কি বা কি ধরনের ছিল এবারে আমরা তাই নিয়ে আলোচনা করব, বা জাপ্তি ব্যবস্থার বৈশিষ্ট্য নিয়ে এবারে আমরা আলোচনা করব। তো যেমন প্রথম বৈশিষ্ট্যের ক্ষেত্রে বলা হয়েছে যে ক্লোরি বা আমিনদের সহযোগিতায় সমস্ত জমি জরিপ করা হয়, অর্থাৎ রাজ্যে যে সমস্ত জমি রয়েছে, যে পরিমাণে জমি রয়েছে সেই সমস্ত জমিকে জরিপ করা হয় সর্বপ্রথমে। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে উৎপাদিকা শক্তি অনুযায়ী জমি 4 ভাগে ভাগ করা হয়। তো শেরশাহের সময়কালে জমির উৎপাদিকা শক্তি বা শক্তি অনুযায়ী জমিগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছিল? 3 ভাগে। কিন্তু আকবরের সময়কালে জমিগুলিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 4 ভাগে। ঠিক আছে, এই 4টা ভাগ কি কি? প্রথমতম হলো যে পোলাজ। পোলাজ কোন ধরনের জমিগুলিকে বলা হতো? যে জমিতে সব সময় চাষাবাদ হতো, অর্থাৎ বছরের প্রায় সব সময় চাষাবাদ হতো বা সব সময় সেখান থেকে ফসল উৎপাদন হতো। ঠিক আছে, একেবারে খুবই উর্বর যে জমিগুলি, সেই জমিগুলিকে বলা হতো কি? পোলাজ। এটা হলো প্রথম ভাগ। দ্বিতীয় ভাগের ক্ষেত্রে বলা হয়েছে যে পরাউতি। তো পরাউতি কোন জমিগুলিকে বলা হতো? যে জমিতে কিছু সময় চাষ হতো, অর্থাৎ বলা যায় যে বছরে যে জমিগুলিতে 6 মাস চাষ হতো 6 মাস পর পড়ে থাকতো। ঠিক আছে, অর্থাৎ বছরে একবারই চাষ হতো। তো এই যে জমিগুলি, এই জমিকে বলা হতো কি? পরাউতি, মাঝারি ধরনের উর্বর। ঠিক আছে, তারপরে তৃতীয় ভাগ কি? চাচর। চাচর কোন জমিগুলি? চাচর হচ্ছে যে জমিতে 3 বা 4 বছর পতিত থাকতো, অর্থাৎ 1 বছর চাষ হতো 3-4 বছর পড়ে থাকতো। ঠিক আছে, পতিত হিসেবে। তো সেই জমিগুলিকে কি বলা হতো? চাচর, অর্থাৎ খুব কম পরিমাণে উর্বর। ঠিক আছে, তারপরে আরেকটা ভাগ কি রয়েছে? সেটা হলো যে বাঞ্জর।
বাঞ্জর কোন জমিগুলি? যে জমিগুলি 5 বা ততোধিক বছর ধরে পতিত থাকতো। বলা যায় যে বহু সময় পর পর চাষাবাদ হতো। তো উৎপাদিকা শক্তি অনুযায়ী জমিগুলিকে এই সময়কালে অর্থাৎ আকবরের সময়কালে 4 ভাগে ভাগ করা হয়েছিল। সেই 4টা ভাগ কি? কোলাজ, পরাইতি, তারপরে চাচর এবং কি বাঞ্জর। ঠিক আছে, খুব উর্বর কোন ধরনের জমি? কোলাজ। আর খুব একেবারে নিকৃষ্ট মানের বাঞ্জার সেই জমিগুলি, ঠিক আছে, যেগুলো খুবই অনুর্বর বা বেশিরভাগ সময়ই পতিত থাকতো। তো এভাবে প্রথমে সমস্ত রাজ্যের জমি জরিপ করা হয়, তারপরে জমিগুলিকে 4টা ভাগে বিভক্ত করা হয় উৎপাদিকা শক্তি অনুযায়ী। তারপরে এই রাজস্ব ব্যবস্থার অন্যতম এক বৈশিষ্ট্য হলো যে প্রত্যেক জমিকে আবার ভালো, মাঝারি, খারাপ এই 3 ভাগেও কিন্তু ভাগ করা হয়। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে আগের 10 বছরের উৎপন্ন শস্যের গড় নিরূপণ করে তার এখানে 1/3 ভাগ হবে। ঠিক আছে, ভাগ রাজস্ব হিসেবে ধার্য করা হতো। 10 বছর ধরে কি পরিমাণে হচ্ছে যে ফসল উৎপাদন হচ্ছে একটি জমি থেকে, সেই 10 বছরের ফসল উৎপাদনের যে পরিমাণ, সেই পরিমাণ দেখে রাজস্ব নির্ধারণ করা হয়েছিল 3 ভাগের 1 ভাগ। ঠিক আছে, সমস্ত ফসলকে 3 ভাগ করে এই 1 ভাগটা সরকারকে রাজস্ব হিসেবে দিতে হবে। ঠিক আছে, তো 10 বছর ধরে যে পরিমাণ ফসল উৎপাদন হয়ে আসছে, সেই ফসলের যে মোট কোয়ান্টিটি সেটা দেখে 3 ভাগের 1 ভাগ রাজস্ব হিসেবে ধার্য করা হয়েছিল। ঠিক আছে, তারপরে বলা হয়েছে যে প্রতি ফসলের বাজার দর অনুযায়ী বিভিন্ন রকম শস্যের উপর বিভিন্ন করও আবার ধার্য করা হতো বাজার দর অনুযায়ী। তারপরে বলা হয়েছে যে ফসলে বা অর্থে এই রাজস্ব আদায় করা হতো। ফসলেও দিতে পারতো, আবার তারা কিন্তু অর্থের হিসেবেও তারা রাজস্ব প্রদান করতে পারতো সরকারকে। তারপরে পরিশেষে বলা হয়েছে যে এই জাপ্তি প্রথায় কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপিত হওয়ার জন্য অনেকে এই জাপ্তি ব্যবস্থাকে আবার রায়তওয়ারি প্রথাও বলেছেন। তো তবে এই জাপ্তি প্রথা কোন কোন অঞ্চলে প্রতিষ্ঠিত ছিল? দিল্লি, আগ্রা, লাহোর, এখানে মুলতান হবে, বিহার, এলাহাবাদ, মালব ও অযোধ্যার বিভিন্ন অঞ্চলে কিন্তু এই যে জাপ্তি সিস্টেম তা কিন্তু প্রচলিত ছিল। ঠিক আছে, তো স্টুডেন্টস এই ছিল আজকে আমার আলোচনার বিষয়। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই দুটো নাম্বার হলো 7076398606 এবং আরেকটি হলো 6295916282। তো এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা যারা চাইছো তোমরা আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তোমরা এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি যে তোমরা যারা যারা 5th সেমিস্টারে রয়েছো তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। ঠিক আছে, তো আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।